সারা দেশ, সারা ভারতবর্ষ এমন একটি বিশেষ সময়, বিশেষ সন্ধিক্ষালের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। এই সন্ধিক্ষালে সূচনা মন্ত্র বলা যেতে পারে এক ভারত শ্রেষ্ঠ ভারত। এই এক ভারত শ্রেষ্ঠ ভারতের প্রতীক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন। তার জীবন, তার আদর্শ, তার বিশাল কর্মকাণ্ড এবং শেষমেশ তার আত্মবলিদান সেই এক ভারত শ্রেষ্ঠ ভারতের জন্য। আজ থেকে দুদিন আগে ভারতের পার্লামেন্টে, লোকসভায় এই বন্দে মাতরমের সংক্রান্ত বিল পাশ হয়েছে। এই বিলের একটি উদ্দেশ্য যে আমাদের জাতীয় সঙ্গীতকে অবমাননা করা যাবে না, অপমান করা যাবে না। জাতীয় সঙ্গীতকে যারা অবমাননা করবেন, যারা অপমান করবেন, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়া হবে। 1971 সালে, আমি মনে করিয়ে দিতে চাইছি 1974 সালে, 1974 এখানে অনেকে যারা সিনিয়র রয়েছেন আপনারা জানেন, তদানীন্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদের ন্যাশনাল অ্যান্থম জনগণমনকে অপমান করা যাবে না সেই সংক্রান্ত বিল পাশ করেছে। এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আপনাদের মনে আছে যে বাবু রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন যে জনগণমনর যা স্ট্যাটাস, যা স্থান আমাদের জাতীয় জীবনে, যা মর্যাদা, ঠিক সেই স্থান, সেই মর্যাদা বন্দে মাতরমেরও। একদিকে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, অন্যদিকে ঋষি বঙ্কিম। 1974 সালে সেই আইন পাশ হয়েছিল, কিন্তু সেই আইন ছিল কেবলমাত্র জনগণমনের জন্য। 2026 সালে বন্দে মাতরমের 150 বছর যখন আমরা পালন করছি, ঠিক সেই আইনে অ্যামেন্ডমেন্ট করে জনগণমনের যা স্থান, তার যা মর্যাদা, বন্দে মাতরমের ঠিক সেই স্থান, সেই মর্যাদা ভারতের সংসদ নির্ধারিত করলো। কিন্তু এর মধ্যেও বহু মানুষ, সংসদের সদস্য, তারা একটু অস্বস্তি বোধ করেছেন, তারা অস্বস্তি প্রকাশ করেছেন যে জোর করে, জোর গলায় বন্দে মাতরম গাওয়ানো উচিত না। যাদের যেমন ইচ্ছে স্বাধীনভাবে তারা গাইবে, অর্থাৎ তারা নিজেদের দেশভক্তি স্বাধীনভাবে প্রকাশ করবে, আবার তাদের স্বাধীনতা থাকবে দেশভক্তি না প্রকাশ করারও। এই স্বাধীন ভারতবর্ষে আমরা এই স্বাধীনতা চাই না। আর সব স্বাধীনতা থাক, বাক স্বাধীনতা তো আপনারা দেখলেনই, দিল্লির যন্তর মন্তরে এমন বাক স্বাধীনতা যে প্রধানমন্ত্রী স্বর্গীয় মারও সেখানে, যাকে বলে খুব পাতি কথায় যদি বলি, গোষ্ঠীর তুষ্টি করা হলো। বাক স্বাধীনতা। কিন্তু এই ধরনের স্বাধীনতা আমাদের স্বীকার নয়, যে স্বাধীনতা প্রকাশ আমি করতেও পারি, আমার দেশভক্তির প্রকাশ আমি করতেও পারি, আমার দেশভক্তির প্রকাশ আমি নাও করে ভারতের নাগরিক থাকতে পারি। সেই ভারতবর্ষ আমরা চাই না। এবং আজকে যেখানে আমরা চিরঞ্জন দা, বসন্ত বিশ্বাসের মাটিতে দাঁড়িয়ে যে কথা আমরা বলছি, আমরা আজকে স্বাধীন ভারতবর্ষে, উন্মুক্ত পশ্চিমবঙ্গে মুক্ত কণ্ঠে বন্দে মাতরম গাইতে পারছি। বসন্ত বিশ্বাস, রাসবিহারী বসু, ক্ষুদিরাম বোস, তারা কিন্তু স্বাধীন ভারতবর্ষ দেখতে পারেনি, দেখে যেতে পারেনি। এবং তাদের কাছে কিন্তু এই অপশন ছিল না যে তারা দেশভক্তি প্রকাশ করবে, আবার নাও করতে পারবে। আমরা স্বাধীন ভারতবর্ষে রয়েছি, এই অপশন তাদের কাছে ছিল না। এবং সেই জন্য বলছি যে আজকে শ্যামাপ্রসাদের মূর্তি এখানে উন্মোচন করা, এই মূর্তি এক প্রতীক। বহু মূর্তি এখন সারা পশ্চিমবঙ্গে বসানো হবে, কিন্তু নদিয়াতে শ্যামাপ্রসাদের মূর্তি বসানো তার একটি আলাদা মর্যাদা। এই নদিয়া থেকে এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা বলা তার একটা আলাদা মর্যাদা। এবং এই মূর্তি যে বসানো হয়েছে, এই চিরকালের জন্য কিন্তু এক ভারত শ্রেষ্ঠ ভারতের
প্রতীক হয়ে থাকুক, এই আমাদের সংকল্প নেওয়া উচিত। শ্যামাপ্রসাদ বাবু যখন কাশ্মীরে গেলেন 5ই অগস্ট, ধারা 370 বিলুপ্ত হওয়ার 6 বছর পূর্ণ হবে। তিনি যখন ধারা 370 বিলুপ্ত হওয়ার জন্য সংগ্রাম করেছিলেন এবং কাশ্মীরে গেছিলেন, ভেবে দেখবেন তিনি কিন্তু তখন দক্ষিণ কলকাতার মেম্বার অফ পার্লামেন্ট। একেবারে তার রাজনৈতিক ক্যারিয়ারের শীর্ষে তিনি, অঘোষিত বিরোধী দলনেতা, প্রথম লোকসভার দুর্দণ্ড প্রতাপ সংসদ সদস্য। তিনি সংসদে বলতে উঠলে পিন ড্রপ সাইলেন্স বলা হতো। আমি বলছি না, যারা সেই সময় তাকে দেখেছে পার্লামেন্টে তারা বলছে, তারা লিখে গেছেন, নথিভুক্ত করে গেছেন। তিনি তো বললে পারতেন যে আমি বাংলার ছেলে, আমি পশ্চিম বাংলার থেকে নির্বাচিত হয়েছি, আমি একজন বাঙালি, আমার কি দরকার কাশ্মীরে গিয়ে ভারতের একতা অখণ্ডতাকে অক্ষুণ্ণ রাখার সংগ্রাম নেতৃত্ব দেওয়ার দরকার নেই। তিনি বলতেই পারতেন, খুব স্বাচ্ছন্দ্যে থাকতেন, পার্লামেন্টে যেতেন, বক্তৃতা দিতেন, আবার পশ্চিমবঙ্গে চলে আসতেন, এখানে তিনি জননায়ক হয়ে উঠতেন। জননায়ক ছিলেন, সারা দেশব্যাপী তিনি একজন জননেতা হয়ে উঠতেন। কিন্তু না, তিনি ঠিক করলেন যে ভারতের স্বাধীনতা সংগ্রাম করে যে স্বাধীনতা অর্জন করা হয়েছে, সেই স্বাধীনতাকে আমরা আর খণ্ডিত করতে দিতে পারি না, ভারতের একতাকে খণ্ডিত করতে দিতে পারি না। এবং সেই জন্য তিনি সেই দায়িত্ববোধ, সেই ভারতবোধ দ্বারা পরিচালিত হয়ে তিনি সেই কাশ্মীরে গেছিলেন। কাশ্মীরে গিয়ে সেখানে তিনি তার প্রাণের আত্মাহুতি দিলেন। এক ভারত শ্রেষ্ঠ ভারত, চিরকালের জন্য যাতে ভারত অখণ্ড থাকে, এক দেশ এক সংবিধান যাতে সুনিশ্চিত হয়, এক দেশ এক প্রধান যাতে সুনিশ্চিত হয়, এক দেশ এবং এক তিরঙ্গা যাতে সুনিশ্চিত হয়, তিনি তার আত্মবলিদানের মাধ্যমে করে গেছিলেন। এবং সেই জন্যে বলছি যে খুব অবান্তর লাগে যখন অনেকে বলে যে বন্দে মাতরম গাওয়ার স্বাধীনতা থাকা উচিত, না গাওয়ারও স্বাধীনতা থাকা উচিত। এই স্বাধীনতা আমি তো মনে করি আমাদের দরকার নেই। এই স্বাধীনতা আমাদের দরকার নেই যে ঋষি বঙ্কিমকে ছোট করে দেখে। এই স্বাধীনতা আমাদের দরকার নেই যে অগণিত স্বাধীনতা সংগ্রামীদের বলিদান, আত্মত্যাগকে আমাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। অনেকে বলেন যে শ্যামাপ্রসাদ কি করেছেন দেশের জন্য। আবার যারা সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী করতেন, সেই স্বাধীনতা সংগ্রামীদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে আমাদের ইতিহাসে, পাঠ্যপুস্তকে। এবং ক্ষুদিরাম বোসের মতন স্বাধীনতা সংগ্রামীদের বলা হয়েছে জঙ্গি, টেররিস্ট। সেই আমাদের পাঠ্যপুস্তকে ভারতের স্বাধীনতার 50-60 বছর পর্যন্ত এই ধরনের ইতিহাস আমাদের পড়ানো হয়েছে। এই ধরনের ইতিহাস কারা আমাদের পড়িয়েছে? যারা ব্রিটিশের দালালি করেছিল, তারা এই ধরনের ইতিহাস স্বাধীন ভারতবর্ষে আমাদের পড়ানোর চেষ্টা করেছে। 42-এ তাদের কি ভূমিকা ছিল, 42-এ তারা ব্রিটিশদের হয়ে কত স্বাধীনতা সংগ্রামীদের দড়িয়ে দিয়েছিল, সেই তালিকা যদি বার করা যায়, সেই তালিকা শেষ হবে না। যাই হোক, আজকে বিস্তারিত এইসব কথা এখানে বলা সময় নয় এবং এই বলার পরিবেশও নয়। আজকে একটি উৎসবের পরিবেশ এবং বাতকুল্লা বয়েজ ক্লাবকে আমি বিশেষ করে তাদের কর্ণধারদের ধন্যবাদ জানাতে চাইছি যে তারা এই ধরনের একটি ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে এবং এই পশ্চিমবঙ্গ যাতে আমরা শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গে পরিণত করতে পারি, এই পশ্চিমবঙ্গ যাতে আমরা অগণিত বিপ্লবী এই বঙ্গভূমি থেকে যারা নিজেদের আত্মত্যাগ, আত্মবলিদান দিয়েছে, তাদের আদর্শের স্বপ্নের পশ্চিমবঙ্গ যাতে আমরা তৈরি করতে পারি, এই সংকল্প নেওয়ার দিন আজকে। আমি শেষে একটি কথা বলে শেষ করতে চাইছি। আপনারা গতকাল দেখেছেন যে লোকমান্য তিলক জাতীয় পুরস্কার সম্মানিত করা হলো আমাদের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল সাহেবকে। তার বক্তৃতা
তিনি যে বক্তৃতা গতকাল দিলেন, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, ইউটিউবে সেই বক্তৃতা রয়েছে, আমাদের সবার কাছে আজকে স্মার্টফোন রয়েছে, আপনারা শুনবেন। আপনারা এখানে যারা বাবা মা রয়েছেন, যারা অভিভাবক রয়েছেন, আপনারা বিশেষ করে শুনবেন, যাতে আপনাদের সন্তানদের সেই ভাষণের কিছু মূল স্বরূপ তাদেরকে বলতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাইসোরে গিয়ে গতকাল বিবেকানন্দ স্মারক উদ্বোধনের সময় যে কথা বলেছিলেন, আমি আপনাদের অনুরোধ করব সেই কথাগুলো আবার আপনারা শুনবেন এবং আপনাদের সন্তানদেরকে সেই কথাগুলো একটু বলবেন। ডোভাল সাহেব কালকে একটি কথা বললেন এবং এই কথা আমাদের মনে রাখতে হবে যে ভারতের পুনরুত্থান হচ্ছে এবং এই পুনরুত্থান সর্বাঙ্গীন পুনরুত্থান। কিন্তু ভারত আত্মনির্ভর হচ্ছে, প্রতিরক্ষায় আত্মনির্ভর হচ্ছে, ভারত বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভর হচ্ছে। ভারতের এই পুনরুত্থানের বিরোধিতা করে অনেক অপশক্তি মাথাচাড়া দিয়েছে, ভারতের অভ্যন্তরে, ভারতের বাইরে। সেই অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে আমাদের, এই সংকল্প কিন্তু আমাদের নিতে হবে। ভারত বিশ্বগুরু শ্রী অরবিন্দের, ঋষি অরবিন্দের কথা যে আগামী দিনে একদিন ভারত বিশ্বগুরু হয়ে উঠবে, এবং সেই ভারতের বিশ্বগুরু হওয়ার যে সঙ্গীত, সেই সঙ্গীত হচ্ছে বন্দে মাতরম, ত্বম হি দুর্গা দশ প্রহরণ দারিণী। অর্থাৎ একটি উইক, দুর্বল ভারত না, ত্বম হি দুর্গা দশ প্রহরণ দারিণী। স্বামী বিবেকানন্দ বলছেন আগামী 50 বছর আমরা সব দেব দেবী ছেড়ে ভারত মার পুজো করি, এবং ঋষি বঙ্কিম বলছেন ত্বম হি, তুমি, তুমি আমাদের ভারত মাতা, এবং তুমি হচ্ছ দশ প্রহরণ ধারিণী। অর্থাৎ তোমার হাত খালি না, তোমার 10 হাতে 10 ভুজা, তোমার অস্ত্র রয়েছে, 10 প্রকার অস্ত্র। কেন অস্ত্র রয়েছে? রিপুদল বারিণীম, অর্থাৎ রিপুদল যারা, আমাদের শত্রু যারা, আমাদের বিরুদ্ধ পক্ষ যারা, ভারতের যারা বিরোধিতা করবে, ভারতের যারা শত্রু, রিপুদল বারিণীম, তাদের আটকানোর জন্য তোমার হাতে অস্ত্র, ত্বম হি দুর্গা দশ প্রহরণ ধারিণী। এবং সেই জন্য ভারতের যখন নব উদয় হচ্ছে, বিকশিত ভারতের দিকে যখন আমরা এগোচ্ছি, ভারতের শত্রুর সংখ্যাও বাড়ছে। ভারতের ভেতরে শত্রু, বাইরে শত্রু, ভারত ঘিরে রয়েছে শত্রুর দ্বারা। এবং সেই সংগ্রামকালে, সংকট মুহূর্তে আমাদের এই বন্দে মাতরম সঙ্গীত, সেই সঙ্গীতের যে সংকল্প, সেই সঙ্গীতের যে শক্তি, সেই শক্তিকে মনে করে শ্যামাপ্রসাদ থেকে বসন্ত বিশ্বাস, বসন্ত বিশ্বাস থেকে রাসবিহারী বসুর মতন ব্যক্তিত্বদের স্মরণ করে আমাদের শক্তি সঞ্চয় করে আগামী দিনে এগিয়ে যেতে হবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ